আজ শুধু বিএনপি নিয়েই কথা। বিএনপি তো গালাগালি করিচ্ছে, আরেকটু গালাগালি করার সুযোগ পাইল আর কি। আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ। প্রথমে মির্জা ফখরুল ভাই, মির্জা ফখরুল ভাই কইছেন ইউনূস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন। আর সরকারকে ইউনূস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করবে। এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে, দেখেন কি লিখেছে। ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। সংস্কারের দোহাই দিতেই ইউনূসকে তোপ বিএনপির। বিএনপির সাফ কথা, এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে। ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুরকুরেনি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তা ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরও থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ো, বুঝাও। রাজনীতি কালে খুব জটিল কিছু না, ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলা যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে, জ্বালা ইন্ডিয়ান মাল। বিএনপি রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আর বিএনপি নেতার ছোট ভাই জসিম ইয়া ডিচুম 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 ডিসিয়া আসলে না এই যে এডিটার সাহেব এটা দেখেন না এই জসিমের ম্যানপিট মেলা দিন দেখি না, এটা দেখেন না। আর দেখি যাও ক্যাঙ্কা হিরোইনছি এই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান। তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? জাহাপনা। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন, মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা। আপনি তো মনে লয় যে সখানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছেন, না গল্প করবেন, হাউস আছে আমার কলে। নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে। কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। উনি ত্যাগ স্বীকার করেছেন, ওটা ত্যাগ স্বীকারটা এটা দেখে আসেন। হ্যাঁ আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ, আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই, ক্ষমতায় যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন, তাই না? আচ্ছা আমি করছি ভাই, এই যে হোটেল সেরিনা আপনার ছিল তো না? এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি, কথা সত্য মানলাম, আপনি মালিকানা ছেড়ে দিচ্ছেন। কয়টা জিনিস বলেন তো, যে জমিটা যার উপরে দাঁড়িয়ে আছে হোটেল সেরিনা, এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি, তাই না? ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তাই না? তো কি হয়েছিল আমি বলি খুশি ভাই, কিছু মনে করেন না, আমার কনফিউশন হয়েছে, কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব। আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, আপনি জবাবদিহিতার কথা বলেন, আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন, আসেন কি হয়েছিল দেখি, কোথাও ভুলে গেলে ধরে দেন, তাই না? মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে, তাই না? 1995 থেকে 2001 সাল আপনি তখন, এটা আওয়ামী লীগের আমল, আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন। এই সময় রাজুক থেকে ঢাকার বনানী রোড নাম্বার 17 প্লট নাম্বার 27 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয়, মাশাআল্লাহ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কেমনে হবে? এটা বিশাল স্টাডির ব্যাপার, মেলা সময় লাগিছে কলে। এমন কঠিনভাবে এটা খাইছেন আপনি, মাশাআল্লাহ, জটিলভাবে খাইছেন কলে আপনি। এটা আপনার আমার স্যালুট জানানো লাগে। যদি এরকম জমি জমার লোভ টোপ থাকলে হইনি না আমি গেল আপনার ছাত্র হইলাম নি। কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা। তো জমিটা পাইছেন, রেজিস্ট্রেশন হয়নি এখনো রাজুক থেকে। তো 25 সেপ্টেম্বর 1999 সালে 74তম বোর্ড মিটিংয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিদ্ধান্ত হয় যে প্লটটা ডেভেলপারকে দেবেন। ডেভেলপারটা ঠিক করে ফেলেন, আপনার নাম হচ্ছে গোলাম সারোয়ার। মুশকিলটা হচ্ছে উনি আপনার ভগ্নিপতি। তখন প্লটের রেজিস্ট্রেশনই হয় না। রেজিস্ট্রেশন হওয়ার আগে আইনত আপনি ডেভেলপার নিয়োগ দিতেই পারেন না। আপনি ডেভেলপারকে নিয়োগ দেন ওই মিটিংয়েই, এটা একটা প্রক্রিয়ার লঙ্ঘন, কারণ এটা তো আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। 19 জানুয়ারি 2000 সালে রাজুকের সাথে রেজিস্ট্রেশন হয় আপনার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আপনি চেয়ারম্যান থেকে নিজের ভগ্নিপতিকে ডেভেলপারের দায়িত্ব দিতে পারেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, জিজ্ঞেস করলাম আর কি। মানে ধরেন আমি যদি কখনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হই, আমি কি আমার ভগ্নিপতির স্টক এক্সচেঞ্জের জমিতে বিল্ডিং বানানোর জন্য ডেভেলপার হিসেবে নিয়োগ দিতে পারবো নাকি পারবো না?
এরা কয়া দিলেন আর কি, এনে শুনলাম মুরব্বী মানুষ না। হ্যাঁ, আগে দেখতাম মানুষ রাজনীতি করতে এসে গরিব হয়, বাংলাদেশে দেখতেছিস খালি সবাই বড় লোক হয়, বড় লোক হয়, বড় লোক হয়, টেকায় খালি টেকা। আমি কইছি ভাই এরা সমস্যা কি? সমস্যা হচ্ছে টেকা কামানোর জন্য রাজনীতি যদি কেউ করে তার মাথার তো খালি টেকা আর ধান্দা করবি। রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স, তাই না? ওই রিসোর্সের মালিকানা নেওয়াটাই কি রাজনীতি? মির্জা আব্বাসের ভাবিছিলাম কিছু কমু না, এরে ওরে দিয়া মেসেজ পাঠায়, আমি যেন আর কিছু না কই, আমি যেন তারা না ধরি। আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয়, কয় নাকি সোজা হয়ে যাবো। কয় দেশে আসেন, দেশে আসেন, এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না? আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন, আমারা তো বানাবেন না। দেশে আমারে ডাকেন কেন? উনারে ডাকেন। কয়দিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি, আবার কি কইছে? আমি কখনো কই নাই। 2 দিনে কথা ঘুরে ফেলছে। কে সোজা হয়ে যায় দেখি চাও, দেখি চাও কে সোজা হয়। হ্যাঁ জানে আপনাদের তো উন্নতি হইতেছে না, ক্রমাগত অবনতি হইতেছে। দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো। দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না। মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি, কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দিব, একেবারে হুতায় দিব, উঠবার পারবেন না এই বুড়া বয়সে। আপনি কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো। মিশা কথা আমি কইছি, কোন কথাটা মিশা কইছি কইবেন? হ্যাঁ, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার সাথে যুদ্ধ করেছেন? আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন, দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই, শেরের উপরে শোয়াশের আছে। শোনেন মির্জা আব্বাস ভাই, মানুষের 3টা জিনিস ডরায়, এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন। জানের ভয়, সম্মান হারানোর ভয়, আর সম্পদ হারানোর ভয়। আমার জানের ভয় নাই, সম্মান হারানোর ভয় না, আমার সম্মানই নাই, আপনি কি নিবেন? আর সম্পদ এটাই, এই যে এটা কেড়ে নিতে পারবে না কেউ। আপনার লেসপেন্সারদের পিছে লেগে দিতে পারেন, পাল্টাও শিখতে পারবেন না। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা বাইর করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে। এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়। আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে, তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই আপনি যদি জবাব দিতে চান, নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন একবার দিচ্ছেন জবাব, জনগণের সামনে দাঁড়ায়, জিন্দগিতে দেন নাই, এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজারই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কেউ চোখ বন্ধ করে ভোট দেয় না, তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এদেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যাচাইব, জনতা যাচাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ।